মুচকি হাসে অর্থিকা। রান্নাঘর থেকে নিজ কক্ষের দিকে অগ্রসর হয় অনুভা। যেতে যেতে তাইমের উদ্দেশ্যে বলে, চলো তোমায় খালুর কাছে দিয়ে আসি। বেটাকে ইচ্ছে মতো জ্বালাতন করবে, ঠিক আছে বাবা? তাইম আদতে কিছু বুঝতে পারল কি না বোঝা গেল না, শুধুই অনুভার গলা জড়িয়ে ধরে তার মুখের পানে তাকিয়ে রইল। শ্রাবণ বসে বসে মোবাইল ঘাঁটছে। তখনই তার কোলে বসিয়ে দেওয়া হলো তাইমকে। নড়ে চড়ে উঠল শ্রাবণ। ডান হাত ব্যারিকেডের মতো বাচ্চাটির পেছন দিয়ে ধরে রাখল। অত্যন্ত গম্ভীর কণ্ঠে অনুভা বলে উঠল, নাও, বসে বসে বাচ্চা সামলানো শিখো। মেয়েটির কথায় আপনা আপনি ভাবেই অধরে হাসির রেখা ফুটে ওঠে শ্রাবণের। ঠিকভাবে তাইমকে নিজের কোলে বসিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বলে, নোভা রানী কি আমাকে বাবা বানাতে চাইছে নাকি? তা গতকাল রাত্রে বললেই তো হতো, বাসর টাসর একেবারে সেরে ফেলতাম। ভরকে গেল অনুভা। লজ্জায় আড়ষ্ট হলো। আমতা আমতা করে বলল, মুখে কিচ্ছু আটকায় না তোমার? নির্লজ্জ, অসভ্য। 3 দিন ধরে বউয়ের সঙ্গে এক ঘরে থাকছি, অথচ কোনো অসভ্যতামি করলাম না। তাহলে অসভ্য হলাম কি করে? শিক্ষক মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত, যা তোমার মধ্যে নেই। হুটহাট বেফাস কথা বলে দেয়া অসভ্য পুরুষ একটা। শিক্ষকরা কি বাপ হচ্ছে না? তাছাড়া সায়েন্সের ছাত্র ছিলাম বলে কথা বুঝোই তো। এই কথাটাও পুরোপুরি কর্ণগোচর হলো অনুভার। ফোঁস করে শব্দ করে কয়েকটা নিঃশ্বাস ফেলে স্থানটি পুরোপুরিভাবেই ত্যাগ করলো সে। হাসল শ্রাবণ। পূর্ণ দৃষ্টিতে তাইমের মুখপানে তাকালো। গাল দুটো আলতো করে টিপে দিয়ে ডাকলো, তামু বাবা। তাইম মুখ তুলে চাইল অপরিচিত লোকটির পানে। এই মুখটা তার নিকট অপরিচিতই তো। বিয়ের দিনও দুজনার দেখা হয়নি। অর্থিকা তাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। নইলে ছেলেটা জেগে থাকলে অনুভার কোলে চড়ে বসে থাকতো। বাচ্চাটির দৃষ্টি দেখে মিষ্টি হাসল শ্রাবণ। শুরু করলো তার সঙ্গে ভাব জমানো। রান্নাঘরে এসে উকি দিল অনুভা। অর্থিকা সেখানে নেই। অগত্যা বড় বোনের কক্ষে প্রবেশ করল সে। এখানেও তাকে না পাওয়ায় এবার গেল মায়ের ঘরে। সেখানেই পেয়ে গেল বোনকে। বিছানায় মায়ের পাশে বসে আছে অর্থিকা। কথা বলছে দুজনে। অনুভা এসে সামিল হলো তাদের কথোপকথনে। তখনই দুটো টাকার ব্যান্ডেল তার দিকে এগিয়ে দিল অর্থিকা। টাকাগুলো দেখে চমকায় অনুভা। শুধায়, এতগুলো টাকা কোথা থেকে এলো? তোর বড় চাচা আর আসিফ এসেছিল, ওরাই দিয়ে গেল তোদের দুই বোনের ওয়ারিশের টাকা আর আমার স্বামীর সত্য। ওরা দিল আর তুমি রেখে দিলে? এটা কি ঠিক হলো মা? এতদিনকার কষ্টটা বৃথা গেল না তবে? এটা তোদের পাওনা, ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই দিয়ে গেছে। এতে তোর কষ্ট কেন বৃথা যাবে? বাবা মায়ের জন্য যতটা কষ্ট করেছিস, দেখবি আল্লাহ তার উত্তম প্রতিদান দান করবেন। সব সময় দোয়া করি আমার মেয়েরা যাতে সুখী হয়, তাই নিজের অধিকার বুঝে নে মা। এ ব্যাপারে কিছুক্ষণ নীরব রইল অনুভা। তারপর বলে উঠল, আমার এসব চাই না মা। এখন তো আমার বিয়েই হয়ে গেছে, তাই আমি আর এইসব দিয়ে কি করব? টাকাটা বরং আপুই রেখে দিক, ভবিষ্যতে কাজে লাগবে। সঙ্গে সঙ্গে দ্বিমত পোষণ করলো অর্থিকা। বলল, কেন লাগবে না? অবশ্যই লাগবে, এটা তোর পাওনা। তাছাড়া আমি প্রথমে ভেবেছিলাম শ্রাবণের সামনেই কথাটা বলবো, কিন্তু পরে ভাবলাম তুই যদি কিছু মনে করিস। মুচকি হাসলো অনুভা। প্রত্যুত্তরে বলল, ওর সামনে বললেই কি না বললেই কি, ওর উত্তরটা আমার জানা। ও সরাসরি বলে দিত এসব নোভার লাগবে না আপু। নোভার দায়িত্ব আমার, ওর ইচ্ছা অনিচ্ছা পূরণের দায়িত্ব আমার। তাই আপনি রেখে দিন এগুলো। হতাশ কণ্ঠে অর্থিকা শোধালো, নিবি না তবে? না, এটা আমার তরফ থেকে আমার টাইমের জন্য উপহার। ও তো আমারও ছেলে, তাই না? ওর ভবিষ্যৎ নিয়ে ভাবা তো আমারও দায়িত্ব। আখি যুগল ভিজে উঠল অর্থিকার। শক্ত করে জড়িয়ে ধরল ছোট বোনকে। দু বোনের মিল মহব্বত দেখে সুফিয়া আড়ালে চোখের পানি মুছলেন আঁচলে। রবের নিকট মনে মনে দোয়া করলেন যাতে চিরকাল দু বোন এমন মিলে মিশেই থাকে। তাদের মধ্যকার ভালোবাসা সম্মান যেন অটুট থাকে। সন্ধে হতে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শ্রাবণ। কিন্তু মাঝপথে এসে থেমে যায় গাড়ি। অনুভা ঘাড় বাঁকিয়ে পাশে তাকায়।
তার চাহনির অত তোয়াক্কা না করে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে পড়ে সে। ঘুরে এসে অনুভার পাশে দরজাটা খুলে দিয়ে কোমল স্বরে বলে, নেমে এসো। কেন? এখানে আবার কি? এত প্রশ্ন কেন করো বলো তো নোভা? আমি কি তোমায় এখানে রেখে চলে যাব নাকি? সে কথা বললাম কখন? তাহলে নামছো না কেন? গাড়ি থেকে নেমে পড়ল অনুভা। সে নামতেই গাড়ির দ্বার বন্ধ করে গাড়ি লক করলো শ্রাবণ। আগে আগে হাঁটতে লাগলো বাম দিকের পথ ধরে। অনুভাও হাঁটছে তার পিছু পিছু। কয়েক মিনিট হাঁটার পর ফের প্রশ্ন ছুড়ল, যাচ্ছি কোথায়? কোথাও না। তাহলে হাঁটছি কেন? এমনি কেন, ভালো লাগছে না? প্রত্যুত্তর করল না অনুভা। আশেপাশে ভালো করে দেখতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা ধানমন্ডি লেকের কাছাকাছি চলে এসেছে। চারিদিকে আলোতে আলোতে ঝলমল করছে। ক্ষণে ক্ষণে হেঁটে যাচ্ছে কত শত কপত কপতি। এই রাতের আধারে আশেপাশের আলোয় চক চক করছে লেকের পানি। এতটা মুগ্ধ হয়ে এর আগে কখনোই রাতের শহর হেঁটে হেঁটে দেখা হয়নি অনুভার। হঠাৎ সে অনুভব করলো তার হাতটা পরম আবেশে কেউ নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। আপনা আপনি অধরে হাসির রেখা ফুটে উঠল তার। সম্মুখে চাইল পুরুষটির পানে। শ্রাবণ তাকে টেনে নিজের পাশাপাশি নিয়ে এলো। পায়ে পা মিলিয়ে দুজন হেঁটে চলছে অনির্দিষ্ট গন্তব্যে। অনুভা ফিসফিসিয়ে শুধালো, বাড়ি ফিরবে না? এত তারা কিসের? 2-3টে বাচ্চা রেখে এসেছো নাকি? সব সময় ফজলামো মার্কা কথা। হাসে শ্রাবণ, বলে, তাহলে ফেরার কথা জিজ্ঞেস করছো কেন বারবার? সময়টা উপভোগ করো। দেখো আজকের আকাশটা সুন্দর না অনেক? পূর্ণ দৃষ্টিতে আকাশের পানে তাকায় অনুভা। আকাশে অর্ধ খাওয়া চাঁদ। মেঘহীন পরিষ্কার আকাশটায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা। সত্যি রাতের আকাশটা অদ্ভুত সুন্দর। বলল, সুন্দর, তবে শুধুই আজকের আকাশ নয়, বরং আকাশ প্রতিদিনই সুন্দর দেখায়। হুম, আমার কাছে তো মনে হচ্ছে বিগত দিনের আকাশের চেয়ে আজকের আকাশটাই বেশি সুন্দর। কেন কেন? আজকে কি বিশেষ কিছু? কি? গাঢ় দৃষ্টিতে স্ত্রীর পানে তাকায় শ্রাবণ। অনুভার উৎসুক দৃষ্টিও তার পানেই নিবদ্ধ। সেই দৃষ্টি দেখে মুচকি হেসে টেনে নেয় অনুভার গাল। বলে, কারণ আজকে আমার পাশে আমার নোভা আছে, তাই আজকের রাত, আজকের ওই আকাশ আর সময়টা আমার কাছে সবচেয়ে সুন্দর এবং বিশেষ দিন। বুকের ভেতরে কৈশোরের সেই নিদারুণ অনুভূতি ছুঁয়ে যায় অনুভার। লাজুক হেসে সরিয়ে নেয় দৃষ্টি। পরনে আকাশি রঙের শাড়ি, মাথায় ম্যাচিং হিজাব, কাজল কালো চোখ। এত কিছুর মধ্যে এই হাসিটাই যেন প্রয়োজনীয় ছিল খুব। মন ভরে প্রিয়তমাকে দেখে নিল শ্রাবণ। এক ফাঁকে দৃশ্যটি মোবাইলে করে নিল ক্যামেরা বন্দি। টের পেয়ে গেল অনুভা। বিচলিত কণ্ঠে বলল, এই, তুমি ছবি তুললে কেন? হ্যাঁ, আমার নাতি নাতনিদের দাদির ছবি আমি তুলেছি, এতে কার কি শুনি? এবার শব্দ করেই হেসে উঠল অনুভা। মনে পড়ে গেল সেই দেখা হওয়া তৃতীয় দিনের শ্রাবণের বলা নাতি নাতনি নিয়ে ঠপ মারা গল্পটা। হেসে বলল, তুমি যে একটা মিথ্যুক তা কি জানো শ্রাবণ? কি মিথ্যে বললাম? কখন বললাম? তুমি আমায় বলেছিলে তোমার বাবা নাকি র্যাব, কিন্তু তোমার বাবা তো কলেজের একজন অধ্যক্ষ ছিলেন। তাহলে দেখো তখন তোমার মাথায় কতটা গোবর ছিল। নইলে ওই মজাটাকে কি তুমি সত্যি ভেবে নিতে? তবে এটা অবশ্য ঠিক ছিল, তখন আমার নাতি নাতনিদের দাদি হিসেবে আমি তোমাকেই সিলেক্ট করে রেখেছিলাম আর বানিয়েও নিলাম। তা কোথায় তোমার সেই নাতি নাতনি? ফিউচারে বসে আছে। টাইম ট্রাভেল মেশিন থাকলে ঠিক দেখিয়ে নিয়ে আসতাম। মাঝে মধ্যে ছেলেটার এসব উদ্ভট কথা শুনলে খুব হাসি পায় অনুভার। যৌবনের ভেতরে চাপা পড়ে থাকা সেই কৈশোরের চঞ্চলা তরুণী জাগ্রত হয়ে ওঠে। বাহির থেকে ডিনার সেরে বাড়ি ফিরল দুজন। ড্রয়িং রুমে বসে হানিফ শেখ, শান্তা এবং সৌহার্দ্য মিলে কিছু একটা আলোচনা করছিল। অনুভা চলে গেল ঘরে, আর শ্রাবণ ওখানে গিয়ে বসলো। প্রশ্ন করলো, কি নিয়ে কথা হচ্ছে? 3 জোড়া দৃষ্টি স্থির হলো শ্রাবণের পানে। হানিফ শেখ বললেন, আমি আর দেরি করতে চাইছি না, সৌহার্দ্য এসে গেছে, এবার ওদের 2 ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠানটা সেরে ফেলতে চাই। তারিখ ঠিক করেছো?
প্রান্তির বাবা মায়ের সঙ্গে কথা বলে নিয়েছি, এই সপ্তাহের মধ্যেই সেরে ফেলবো। এই জন্য এত তাড়াতাড়ি? সৌহার্দ্য ভ্রু বাঁকিয়ে ঠেস দিয়ে বলে উঠল, বিয়ে করার সময় তো একটুও দেরি করনি, তাহলে বউ ভাতের জন্য দেরি করতে হবে কেন? কোনো দেরি টেরি চলবে না, অনুষ্ঠান করলে এ সপ্তাহেই করতে হবে। তর সইছি না যেন। কেন তর সইবে? বিয়ে করেছিস সবাইকে জানাতে হবে না? নাইলে তো পরে দেখা যাবে রাস্তা দিয়ে বউ নিয়ে হাঁটছিস, পাড়ার লোকেরা অন্য কিছু ভেবে কূটনৈতিক আলোচনা শুরু করে দিবে। হয়েছে বুঝি সব। তোর যে কিসের জন্য তর সইছে না সব বুঝি। বলে সিঁড়ির দিকে হাঁটা ধরল শ্রাবণ। সৌহার্দ্য বসা থেকে উঠে দাঁড়ালো। বড় ভাইয়ের পিছু পিছু যেতে যেতে জিজ্ঞাসা করলো, কি বোঝাও তুমি? হ্যাঁ, বউ ছাড়া একা একা ভালো লাগছে না, তাই তো দ্রুত অনুষ্ঠানের নাম করে বউকে ঘরে তুলতে চাইছিস। থতমত খেয়ে গেল সৌহার্দ্য। আমতা আমতা করে বড় গলায় বলল, আর তুমি যে বিয়ে করেই ভাবিকে নিয়ে সংসার করছো, তার বেলা নিজের বেলা 16 আনা, তাই না? বড় ভাই হই, সম্মান দিয়ে কথা বল। আমিও ছোট ভাই হই, আদর দিয়ে কথা বলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাঁকা দৃষ্টিতে ভাইয়ের পানে তাকায় শ্রাবণ। ঠোঁট বাঁকিয়ে হেসে সৌহার্দ্যের গাল দুটো জোরে জোরে টেনে দিয়ে বলে, ওলে আমার ভাইটা, আদর লাগবে তোমার তাই না? আসো আসো, একটা চুমু দেই। বলেই নিজের মুখ এগিয়ে নিল সৌহার্দ্যের দিকে। ব্যথায় চেঁচিয়ে উঠল সৌহার্দ্য। আর্তনাদ করে বলল, ব্যথা পাচ্ছি, সারো। ওমা, কিছু বলো না ভাইয়াকে। তাকে ছেড়ে দিল শ্রাবণ। ঘাড় চেপে ধরে উপরে উঠতে উঠতে বিদ্রূপ করে বলল, যখনই পারিস না তখনই বাবা মাকে ডাকাডাকি তাই না? বাচ্চা আমি স্বভাবটা গেল না, আবার সেই নাকি সংসার করবে। হ্যাঁ, সংসার ধর্ম শুধু তোমারই জন্য তৈরি হয়েছে। আবার কথা, মুখের মধ্যে টেপ লাগিয়ে রাখবো। সোফায় বসে হানিফ শেখ এবং শান্তা দেখে গেলেন ছেলেদের কর্মকাণ্ড। দুটো চোখের আড়াল হতে একের অপরের পানে তাকিয়ে সশব্দে দীর্ঘশ্বাস ফেললেন। আসলে দুটোর বাচ্চামি স্বভাব এখনো গেল না, নইলে কি এখনো একটা আরেকটার পেছনে এভাবে লেগে থাকে? 4 দিনের মধ্যেই বৌভাতের সকল আয়োজন সম্পন্ন হলো। গ্রাম শহর সহ বিভিন্ন জায়গা হতে আত্মীয় স্বজনেরা এসে উপস্থিত হলো শেখ বাড়িতে। বিশাল এক কমিউনিটি সেন্টার ভাড়া করে সেখানে অনুষ্ঠানের সূচনা করলেন হানিফ শেখ। 2 পুত্রবধূকে মন মতো সাজালেন শান্তা। লকারে তুলে রাখা সব গহনা দিয়ে গা ভর্তি করে দিলেন। স্ত্রীকে এমন ভারী সাজে দেখে দৃষ্টিতে মুগ্ধতা ছড়িয়ে গেল শ্রাবণের। হুট করেই মনে হলো তার এই ব্যক্তিগত নারীটি অসম্ভব সুন্দর। সব সজ্জায় তাকে দারুণ লাগে। নিজের এবং মেয়ের পুরো শ্বশুরবাড়ির লোক সমেত অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন রুবিও। ভদ্রমহিলা এসেই প্রান্তির সঙ্গে যেন ভাব জমাতে ব্যস্ত হয়ে পড়লেন। অনুভাকে দেখেও না দেখার ভান করে রইলেন পুরোটা সময়। অনুভা প্রাপ্তবয়স্ক বোঝদার একজন নারী। মানুষের আচার ব্যবহার দৃষ্টি সবকিছুর অর্থদ্বার তার নিকট পরিষ্কার। তাই শ্রাবণের এই খালার মনোভাব দেখে সহজেই সে বুঝে গেল ওনার যে কোনো কারণে তাকে অপছন্দ হতেই পারে, এটাই স্বাভাবিক। একজন মানুষ কখনোই সকলের মনের মতো হতে পারে না। তাই ব্যাপারটার প্রতি তেমন একটা গুরুত্ব দিল না অনুভা। অনুষ্ঠানে অর্থিকা এলো তাইমকে নিয়ে, অথচ হানিফ শেখ এবং শ্রাবণ গিয়ে সকলকে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছে। সাথে বলে দিয়েছে মাজেদাকেও যাতে নিয়ে আসা হয়, কিন্তু তার হলো না। সুফিয়ার চলাচল করতে অসুবিধে হয়। দিনে দিনে ভদ্রমহিলা একেবারে নীরব হয়ে গেছেন। নিজেকে ঘরবন্দি করে রাখতেই পছন্দ করেন। তাই উনি বড় কন্যার সঙ্গে এখানে আর আসতে চাইলেন না। কড়াকড়িভাবে তাকেও বলে দিলেন, অনুকে সত্যটা বলার প্রয়োজন নেই অর্থে। ওকে যাই হোক কিছু একটা বলে বুঝিয়ে দিস, মেয়েটা অবুঝ, মায়ের জন্য চিন্তা করবে, কেঁদে কেটে ভাসাবে। তাই মাজেদাও আর এলো না। এই কদিনে সুফিয়ার প্রতি তার একটা টান জন্মে গেছে। এর আগেও অনেক বাড়িতেই সে কাজ করেছে, কিন্তু এমন মাতৃ আচরণ কারো নিকট হতেই প্রাপ্ত হয়নি। তাই হয়তো ওনার প্রতি তার এত মায়া আর টান। কাজিন শ্রেণীরা কমিউনিটি সেন্টার হতে খেয়ে দিয়ে বাড়িতে এসেছে অনেক আগেই। ফুল দিয়ে সজ্জিত করেছে বাসর ঘর দুটো। 2 ভাইয়ের একই দিনে বাসর, ভাবা যায়।
ব্যাপারটি নিয়ে সবাই খুবই উৎসুক। বাসর সাজানো শেষ হতেই সকলে মিলে একত্রে ফোন দিয়াতে কিভাবে তাদের থেকে আদায় করবে অর্থ। ফুফাতো মামাতো চাচাতো ভাই বোন মিলে মোট 9খানা মাথা গোল হয়ে বসে আছে। টানা মিনিট 10 ফোন দিয়েতে তারপর চেঁচিয়ে উঠল সকলে। পুত্র বধূদেরকে নিজেদের সঙ্গে করেই বাড়ি ফিরেছেন হানিফ শেখ এবং শান্তা। বাড়ি ফিরতেই তাদেরকে ঘিরে ধরল সকলে। শ্রাবণ এবং সৌহার্দ্য এখনো ফেরেনি। দুজনে একই সঙ্গে ফিরবে। অনুভাকে আবারও নতুন করে সাজিয়ে এনে বসানো হলো তাদের শোবার ঘরে। ঘর দেখে আশ্চর্য হলো অনুভা। বিছানার মাঝখানে গোলাপের বদলে চন্দ্রমল্লিকা দিয়ে লাপসে, তার মধ্যিখানে 2 জাতের শুভ্র বেলি ফুল। খাটের উঁচু পাটাতনে নাম না জানা কয়েক পদের ফুলের মেলা। ঘরটি আজ বড্ড অচেনা ঠেকছে তার নিকট। আসবাবপত্র সব পূর্বের থাকলেও ঘরটি সাজানোর কারণেই মূলত এই অচেনা রূপ। কাজিন শ্রেণীর মধ্যে রূপা উচ্ছ্বসিত কণ্ঠে অনুভার উদ্দেশ্যে বলে উঠল, বুঝলে ভাবি, তোমার বাসর ঘর সাজানোর পুরো প্ল্যান কিন্তু শ্রাবণ ভাইয়ের। এই যে দেখছো ফুলগুলো, এইসব ফুল কিন্তু ভাইয়া এনে দিয়েছে, আর আমাদের সব দিক নির্দেশনাও ভাইয়াই দিয়েছে। চমকায় অনুভা। এত কিছুর মধ্যে এ দিকটাও কিনা ছেলেটির খেয়াল ছিল। অবন্তে বিরক্তির সহিত বলে, সোহাগ ভাই শুধু প্রেমটাই যা করতে পারলো, আসলে ব্যাপারটা একটা বাসর ঘরটা কিন্তু আমরা আমাদের আইডিয়াতেই সাজিয়েছি। সে তো তার বউ নিয়ে চরম ব্যস্ত ছিল, এদিক ভাবার সময় কোথায়। অবন্তের কথায় হো হো করে হেসে উঠল বাকিরা। রূপা বিছানার মাঝখানটায় অনুভাকে সুন্দর করে বসিয়ে দিয়ে বলল, বসে বসে এবার স্বামীর জন্য অপেক্ষা করো ভাবি। আমাদের পাওনা টাকা না দিলে কিন্তু তোলমার স্বামী এই ঘরের চৌকাঠে পা রাখতে পারবে না, বলে দিয়ে গেলাম। তাই আল্লাহকে ডাকো যাতে তার মনে দয়া মায়ায় ভরিয়ে দেয়। ননদের কথায় লাজুক হাসে অনুভা। অবন্তী তাড়া দিয়ে বলে, এবার ছোট ভাবির কাছে চল, তাকে আর সোহাগ ভাইকে নিয়ে একটু মজা করিয়ে আসি। সকলেই সায় জানালো তার কথায়। অনুভার নিকট হতে বিদায় নিয়ে চলে গেল কক্ষ হতে। প্রান্তে বসে আছে সৌহার্দ্যের কক্ষের বিশাল খাটটির মাঝখানে। 2 দলে বিভক্ত হওয়া কাজিনদের মধ্যে একদল তাকে বসিয়ে দিয়েছে এখানে, আরেক দলও অনুভার কাছ থেকে এখানে এসে হাজির হলো। খয়েরি রঙের লেহেঙ্গায় বেশ সুন্দর লাগছে মেয়েটিকে। দেহে বাবা মা এবং শ্বশুর শাশুড়ির দেওয়া অজস্র গহনা। লাজুক মুখ করে বসে আছে সে। অবন্তী আর রূপা এসে বসলো তার পাশে। উদ্দেশ্য একটাই, সৌহার্দ্যকে জড়িয়ে তার সঙ্গে মজা নেওয়া। ঘড়ির কাঁটায় 11টা বেজে 30 মিনিট। 2 ভাই অবশেষে বাড়িতে ফিরল। সিঁড়ির কাছে আসতেই তাদের পথ রোধ করে দাঁড়ালো কাজিন শ্রেণী। 2 ভাই একে অপরের মুখ পানে চাওয়াচাওয়ি করল। তাদের মধ্য হতে বয়সে বড় এবং বিবাহিত কাজিন রুয়েল ঠাট্টা শ্লেষ বলে উঠল, তোদের 2 ভাইয়ের বয়সের পার্থক্য কত রে? ভ্রু কুঁচকে নিল শ্রাবণ। উত্তর জানা প্রশ্ন এ আবার কেন করছে ভেবেই ললাটে সরু ভাঁজ পড়ল। সৌহার্দ্য চটপট উত্তর দিল, ভাই আমার থেকে 3 বছর 5 মাস 14 দিনের বড়। কেন বলো তো? তাহলে শ্রাবণে আরও 3 বছর আগে বিয়ে করে বাসর করার কথা ছিল, অথচ শেষমেশ কিনা 2 ভাইয়ের একদিনই বাসর। তোরা তো গিনেস বুকে নাম উঠাতে পারবি রে। তৎক্ষণাৎ সমস্বরে হেসে উঠল সকলে। সৌহার্দ্য আফসোস করে বলল, না রে নীরব ভাই, এমন ঘটনা আগেও অনেক ঘটেছে। তবে তোরা আগে ভাগে বিয়ে না করে আমাদের জন্য অপেক্ষা করলে হয়তো আজ আমাদের 4 জনের বাসরই একদিনে হতো। তাহলে গিনেস বুকে নাম উঠে গেলেও উঠতে পারতো। সৌহার্দ্যের কথায় দমে গেল রুয়েল এবং নীরব। শ্রাবণ বিরক্তির সহিত বলল, নাম তো তোর নীরব, তাহলে নীরব না থেকে এত পটর পটর করিস কেন? আসল মতলবটা বলে ফেল, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। অবন্তী খোঁচা দিয়ে বলল, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না নাকি বউকে ছাড়া ভালো লাগছে না?
গম্ভীর মুখখানায় মুচকি হাসি ফুটে উঠল শ্রাবণের। বলল, দুটোই।